আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। 21 গুণীজনকে দেয়া হলো 21শে পদক, কারো কাছে মাথা নত করে না বাংলাদেশের মানুষ, মন্তব্য প্রধানমন্ত্রীর। জাহাঙ্গীরনগরে হলে তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ, বরিশালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকেরা মুখোমুখি। নিজের কর্মকাণ্ডে সরকার বিব্রত, বলেছেন বিএনপি নেতারা, নতুন ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক বার্তা ওবায়দুল কাদেরের। 2 দফা জানাজা শেষে জুরাইন কবরস্থানে চিরশয্যায় বরণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান, শোকগ্রস্ত সাংস্কৃতিক অঙ্গন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। বেদিতে আলপনা আঁকার পাশাপাশি চারপাশের রাস্তাগুলোও তুলির আঁচড়ে সাজানো হয়েছে। সব ধরনের মানুষের নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল শিথিল করা হয়েছে, রাস্তায় রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। এদিকে শহীদ মিনার সহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশব্যাপী শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক। আর ঘণ্টা কয়েক পরে শুরু হচ্ছে 21শে প্রহর। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। শহীদ মিনারের প্রস্তুতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। রোকন, শহীদ মিনারের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন কালকের 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে? এখানে আমার পিছনেই দেখতে পাচ্ছেন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে 21শের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যদিও প্রতিবারের মতো এবার কিন্তু 21শের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে না, তাদের পক্ষ থেকে দেওয়া হবে। তারা উপস্থিত থাকছেন না করোনাকালের এই বিশেষ পরিস্থিতির কারণে। এবং একইভাবে কিন্তু এই পুরো অনুষ্ঠানটিকে যেমন নিরাপত্তার কথা চিন্তা করা হয়েছে, একইভাবে স্বাস্থ্যবিধির কথাও চিন্তা করা হয়েছে। যে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অর্থাৎ 21শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের প্রধান আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ঠিক করে দিয়েছে যে সংগঠন পর্যায়ে ঠিক কতজন, অনধিক 5 জন আসতে পারবেন শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল নিয়ে, এবং একইভাবে ব্যক্তি পর্যায়ে অনধিক 2 জন কিন্তু শ্রদ্ধা নিবেদনে আসবেন। এবং একইভাবে যারা আসবে এই অঞ্চলের মধ্যে তারা সবাই অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধিগুলোও কিন্তু এখানে খুব ভালোভাবে মেনে চলার একটা ব্যবস্থা রাখা হয়েছে। যদিও আমরা অন্য বারের মতো কিন্তু এই স্বাস্থ্যবিধির কড়াকড়িতে আমরা এখনও দেখছি যে নিরাপত্তার সাথে সাথে স্বাস্থ্যবিধির কড়াকড়িটাও একইভাবে যুক্ত করা হয়েছে এবং সমস্তভাবে স্বাস্থ্যবিধি মেনে যেন সবাই এই 21শের শহীদদের প্রতি, এই ভাষা আন্দোলনের সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। সেটা এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানের আয়োজনের সর্বশেষ পরিস্থিতি। রোকন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শহীদ মিনার থেকে রোকনুজ্জামান সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ আত্মমর্যাদাশীল, এদেশের মানুষ কারো কাছে মাথা নত করে না। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে 21শে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় তার পক্ষে পদকগুলো প্রত্যেকের হাতে তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রাজধানীর ওসমানী মিলনায়তনে 21শে পদক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা 21 ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেরুদণ্ড ভেঙে দিতেই মাতৃভাষা বাংলাকে কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানিরা। তিনি বলেন, এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে বিশ্ব। আমাদের প্রত্যেকটা জীবনের প্রতিটি স্তরে কিন্তু আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে। কেউ আমাদেরকে সেদিকে কিছু দেয়নি, এই কথাটা মনে রাখতে হবে।
একটি জাতিকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় বা তার মেরুদণ্ড ভেঙে দিতে হয়, তাহলে তার ভাষা, সাহিত্য, তার সংস্কৃতির উপর আঘাত হানতে হয়, এবং পাকিস্তানিরা সেই চেষ্টাই তারা চালিয়ে গিয়েছিল আমাদের উপর। তিনি ভাষা আন্দোলনের থেকেই কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে সংগ্রাম করে যান, আর যেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের মাকে মা বলে ডাকার অধিকার পাই, আমরা স্বাধীনতা অর্জন করি। শেখ হাসিনা আরও বলেন, এই সম্মান শুধু পদকপ্রাপ্তদের নয়, সমগ্র জাতির। করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই পুরস্কার দেশের শিল্প, সাহিত্য, বিজ্ঞান, গবেষণা, সাংস্কৃতিক চর্চা, সমাজসেবা, বিভিন্ন কাজে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে। আমরা বাঙালি, বাংলা আমাদের দেশ। এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে, কারো কাছে হাত পেতে নয়। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে চলব। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, নাটকে ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকি, আবৃত্তিতে ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আলোকচিত্রে পাভেল রহমান, সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত ও গবেষণায় ডক্টর সমীর কুমার সাহা সহ মোট 21 জনের হাতে এই পদক তুলে দেয়া হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি সেই পথেই হাঁটছে বলে জানিয়েছেন এর মহাপরিচালক। এরই মধ্যে শেষ হয়েছে নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষার মাঠ পর্যায়ের কাজ। আগামী ৩-৪ বছরের মধ্যে শেষ হবে এই জনপদের বিভিন্ন ভাষাগুলো সংরক্ষণের কাজ। বুকের রক্ত ঝরিয়ে মাতৃভাষা অর্জনের কারণে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় ইউনেস্কো। এর কিছুদিন পর ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় 2011 সালের 27 জানুয়ারি। এই ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য কেবল মাতৃভাষা বাংলাকে ঘিরে নয়, রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংগ্রহ, সংরক্ষণ সহ প্রয়োজনীয় গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম। প্রতিষ্ঠার পর গত 10 বছরে প্রতিষ্ঠানটির বড় আকারের কাজ ক্ষুদ্র নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা। প্রতি 3 দিনে একটা ভাষার মৃত্যু হয়, এই ভাষাগুলো একসময় মৃত্যু হবে। এই জন্যে আমরা এই ভাষাগুলোকে সংরক্ষণের চেষ্টা করছি। যেমন এর মধ্যে কাজও শুরু করেছি। সিলেটে একটা সম্প্রদায় আছে পাত্র, তাদের ভাষা এরকম বিপন্ন ভাষা, ফিল্ড সার্ভে করে এসছি। এখন প্রজেক্ট তৈরি হলে আমরা ওখানে আবার ডেটা কালেকশনে যাব। আশা করছি যে আগামী 3-4 বছরের মধ্যে আমরা আমাদের বিপন্ন ভাষাগুলোকে সংরক্ষণ করতে পারবো, অন্তত ইতিহাস থেকে যাবে। আমরা এথনোলিঙ্গুইস্টিক সার্ভে করেছি, বাংলাদেশে কতগুলো ভাষা আছে যেটা এদেশের ইতিহাসে হয়নি। 7ই মার্চের ভাষণ শুধু তো আমাদের একার না, এটা বিশ্ব ঐতিহ্যের অংশ। এই ভাষণ যাতে পড়তে পারে তার জন্য সেটাকে আমরা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রূপান্তর করেছি। দ্রুত এখানে কাজ করার কোনো গবেষণা কোনো তাড়াহুড়ো করে হয় না। বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা বৈচিত্র্য নিয়ে কাজ করতে এই ইনস্টিটিউট পেয়েছে ইউনেস্কোর 2 ক্যাটাগরির প্রতিষ্ঠানের স্বীকৃতিও। ভাষা এবং ভাষাশ্রয়ী বইয়ের এত সংগ্রহ একত্রে কোনো বিশ্বের কোনো লাইব্রেরিতে নাই। তার কারণ তারা সব বিষয়কে প্রাধান্য দেয়, আমরা তো একটি বিষয়কেই প্রাধান্য দিয়েছি। 5 তলায় গিয়ে দেখবেন আর্কাইভ ফর দ্য রাইটিং সিস্টেম। এখন যত লিখন বিধি আছে সব কিন্তু ওই আদি থেকে বিবর্তিত, তার একটা পরিচয় পাবেন। কিন্তু দুর্ভাগ্য এই কেউ পড়তে আসে না, খুবই সংখ্যায় কম। ক্যাটাগরি 2 আছে, এটা 2 থাকবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ছাড়া শুধু ভাষা নিয়ে কাজ করে ইউনেস্কো ক্যাটাগরির এমন প্রতিষ্ঠান আছে আরেকটি, যেটির অবস্থান আইসল্যান্ডে। বাংলাসহ পৃথিবীর সকল মাতৃভাষার গবেষণা, উন্নয়ন, সংরক্ষণ ও সমন্বয় সাধনের যে উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, কাজের মাধ্যমে তার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে, এমনটা প্রত্যাশা সবার। আর এর মাধ্যমে প্রমাণ হবে রক্ত দিয়ে অর্জন করলেও বাংলার পাশাপাশি সকল মাতৃভাষার প্রতি আমাদের রয়েছে সমান সম্মান। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খোলা সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তালা ভেঙে হলগুলোতে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় হলগুলোতে প্রবেশ করে শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে জড়ো হন তারা। সেখানে 3টি দাবি জানান বিক্ষুব্ধরা। দাবিগুলো হলো শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচার, গেরুয়া এলাকার সঙ্গে ক্যাম্পাসের সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা এবং বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়া। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। শহীদ মিনার থেকে ক্যাম্পাসের প্রধান সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা বলছেন বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো বন্ধ থাকায় আশপাশের মেস ও বাসা নিয়ে থাকছেন তারা। এর মধ্যে গেরুয়া এলাকায় 3 শতাধিক শিক্ষার্থী থাকেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেখানে থাকা কোনোভাবেই নিরাপদ নয়। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের, আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া এবং হল খোলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়। হল খোলার দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের গেটে তালা দিয়ে পরে খুলে নিয়েছে শিক্ষার্থীরা। হল খুলে দেওয়া হবে আশ্বাসের প্রেক্ষিতে তারা বাসভবনের সামনে থেকে ঘেরাও প্রত্যাহারও করেছে। শনিবার রাত 10:30টার দিকে পরীক্ষা শুরুর 1 সপ্তাহ আগে হল খুলে দেওয়ার আশ্বাস দেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন আহমেদ। তাঁর আশ্বাসে শিক্ষার্থীরা ঘেরাও তুলে নেয়। এর আগে বিকেল 4টায় প্রথমে বিশ্ববিদ্যালয় গোলচত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে রাতে তারা ভিসি ভবনের ফটকের বাইরে অবস্থান নেয়। সন্ধ্যার দিকে ভিসির বাসভবনের গেটে তালা দিলেও একটু পর নিজেরাই খুলে নেয়। অন্যদিকে আন্দোলন স্থগিত করেছে মুখোমুখি অবস্থানে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকেরা। দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে উভয় পক্ষ। পাল্টাপাল্টি অবরোধে চরম ভোগান্তিতে পড়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। টানা 10 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী ও শ্রমিকেরা। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। দ্বিতীয় দফায় 13 ঘন্টার আলটিমেটাম শেষে ফের বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। যে আমাদের অনেকেই ওদেরকে চিনতে পারছে, আমরা নাম উল্লেখ করছি 3 জন। হত্যা চেষ্টা মামলা, এইটা মামলাটা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা মহাসড়কে থাকবো। এর আগে 3 দফা দাবি বাস্তবায়নে শুক্রবার বিকেল 5টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে শনিবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে অবরোধ তুলে নেন। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শুক্রবার রাতে 2 পরিবহন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে রূপাতলী চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। যতক্ষণ পর্যন্ত আমাদের ওই শ্রমিক ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ অব্যাহত থাকবে। বিক্ষুব্ধ অবস্থায় শ্রমিক মালিকরা আছে, আমরা এরপরে আলোচনা করে আমরা যে কোনো কর্মসূচি দেব। পাল্টাপাল্টি অবরোধে চরম দুর্ভোগে যাত্রীরা। মেডিকেলে রোগী আছে, খাবার নিয়ে যাচ্ছি, এখন এটা দুর্ভোগ না। বাইক আমার ওখানে রাইকে আবার হাইটে যেতে হইতেছে, প্রায় আবার 2 কিলো পথ আমি এখন হাইটে যেতে হবে। সমস্যা সমাধানে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলছি যাতে তারা রাস্তা ছেড়ে দেয়, জনগণের যাতে কোনো দুর্ভোগ না হয়। যতগুলো প্রক্রিয়া ছিল সবগুলো প্রক্রিয়ায় ধাপে ধাপে সম্পূর্ণ করেছে এবং আরও যদি কোনো প্রক্রিয়া থাকে সেগুলো আমরা সম্পন্ন করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আছি। তো আমরা সেই জন্য এখন শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলবো। গত মঙ্গলবার শিক্ষার্থীদের উপর হামলা চালায় পরিবহন শ্রমিকরা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকে অবমাননা করছে সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান। এদিকে প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন, নিজেদের কর্মকাণ্ডকে বিব্রত অবস্থায় রয়েছে সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রচিত করোনাকালে বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে ক্ষোভ জানান। তার উপাধি এটা তো পাকিস্তান দেয়, শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। তার বীরুত্তম, তার কৃতিত্বের হিসাবে উনি তো কোনোদিন প্রশ্ন করেন না, এসে বলেন না জিয়া বেটা তোরে কে কইছে আমার নামে ঘোষণা দিতে, বরঞ্চ তাকে প্রমোশন দিয়েছেন। আজকে আপনারা কাকে এই প্রশ্ন উঠাচ্ছেন? এই প্রশ্ন উঠিয়ে কাকে? শেখ মুজিবুর রহমানকে অপমান করছেন, বঙ্গবন্ধুকে অপমান করছেন। আমাদের শেষ কথা, সবাইকে নিয়ে রাস্তায় নামেন, ভয় পাবেন না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, ভারত থেকে বেশি দামে ভ্যাকসিন কেনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। একই টিকা আমরা কেন অন্যান্য দেশের থেকে বেশি দামে কিনছি? মধ্যস্বত্বভোগী গোষ্ঠীকে
তা অতিরিক্ত লাভবান করার জন্য এই ব্যবস্থা সরকার দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত অনুষ্ঠানে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিএনপি ও জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে একের পর এক উদ্যোগ নিচ্ছে সরকার। গভর্নমেন্ট খুব বিব্রত বললে পরে একটু ভদ্রতা করেই বলা হয় যে বিব্রত আর কি, কিন্তু আসলে বড় ঝামেলায় আছে। এখন এখান থেকে দৃষ্টি ফেরানোর জন্য পয়লা তারেক রহমানকে কি অসম্মানজনক কথা বলছে, সেই জন্য তার 2 বছরের সাজা, তারপরে জিয়াউর রহমানের খেতাব নিয়ে টানাটানি। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 1 বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশকুসুম কল্পনা। তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। কাদের বলেন, দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন ষড়যন্ত্রের অংশ কিনা সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জন্মলগ্ন থেকে বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে। সরকার পতনের সাইরেন বেজে গেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচন ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতারা এসব কথা বলছেন। সরকারের সবকিছুতেই অন্ধ সমালোচনা আর নেতিবাচকতা বিএনপির রাজনীতি। এই রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপিকে বিদায়ের সাইরেন বাজিয়ে দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভক্তদের চোখের জলে ভাসিয়ে জুরাইন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন 21শে পদকপ্রাপ্ত শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর সূত্রাপুরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এটিএম শামসুজ্জামান। বুধবার বিকেলে তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামান। প্রথমে করোনা সন্দেহ করা হলেও পরীক্ষায় জানা যায় তিনি করোনা আক্রান্ত হননি। হাসপাতালে থাকতে রাজি না হওয়ায় শুক্রবার বিকেলে তাঁকে বাসায় নিয়ে যান স্বজনরা। শনিবার ভোরে কোনো এক সময় না ফেরার দেশে চলে যান এটিএম শামসুজ্জামান। সকাল 9টার দিকে তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হন পরিবারের সদস্যরা। ডাক্তাররা যেহেতু ছাড়তে চাচ্ছে না, আপনি থাকেন, না আমি বাসায় গেলে ভালো হয়ে যাব। ওইখান থেকে এইখানে বাসায় আসছে, বাসায় মিলে মারা গেছে। ফ্যামিলির তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা তার জন্য আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করবেন। বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে মরদেহ নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন স্বজন, সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, নীতিবান মানুষ ছিলেন, খুব ভদ্র মানুষ ছিলেন। এলাকাবাসী তাকে যথেষ্ট সম্মান করতেন। আড্ডাবাদ ছিলেন এবং এত মূল্যবান কথা বলতেন। আমাদের মতো যারা জুনিয়র, তাদের জীবন চলার পথে অনেক শিক্ষা পাওয়া যেত। আমার ভীষণ প্রেরণার জায়গা ছিল উনি। ভিলেনের চরিত্রে অভিনয় করতেন, কিন্তু অনেকেই ভাবতেন যে উনি বোধহয় বাস্তবে বোধহয় ওই ধরনের মানুষ, কিন্তু আসলে উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। শুধু ফিল্ম নয়, সাহিত্যের ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে গেল। আমরা তার পরিবারের প্রতি আমরা শোক জানাই, সমবেদনা জানাই। সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে এটিএম শামসুজ্জামানের মরদেহ নেওয়া হয় জুরাইন কবরস্থানে। এটিএম শামসুজ্জামানের মতো শক্তিমান অভিনেতা আমাদের সংস্কৃতি অঙ্গনে, চলচ্চিত্র অঙ্গনে খুব বেশি জন্ম হয়নি। বাদ আসর সমাহিত হন দেশের কোটি মানুষের প্রিয় এই শিল্পী। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। চলচ্চিত্রের চিত্রনাট্য লিখিয়ে মিডিয়ায় পথ চলা শুরু, তারপর অভিনেতার খাতায় নাম লিখিয়ে জয় করেছেন মানুষের মন। তিনি আর কেউ নয়, নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান। তার মৃত্যুর মধ্য দিয়ে অবসান হলো একজন কৃত্রিমানের বর্ণাঢ্য জীবন। আজরাইল আলাইহিস সালাম যখন আমার জানটা কবজ করবে, সেটা হচ্ছে সবচেয়ে কষ্ট। মৃত্যু কষ্টটা বড় সাংঘাতিক। মৃত্যুর সময় জান কবচের বিষয়টি ছিল এটিএম শামসুজ্জামানের কাছে খুব কষ্টের, আর সেই কষ্টকেই আলিঙ্গন করলেন তিনি। আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, যাকে সবাই এটিএম শামসুজ্জামান নামেই চিনতেন। নোয়াখালীর ছেলে এটিএম শামসুজ্জামান একজন অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও গল্পকার। যা 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 যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। বাঁচালে বাবু, দুপুরে আমার খাওয়া নিয়ে যাও। তিনি 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।
চলচ্চিত্রের জন্য লিখেছেন অসংখ্য কাহিনী ও চিত্রনাট্য। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? এই গানে একজন অভিনেতার অনুপস্থিতিতে এটিএম শামসুজ্জামান অভিনয় শুরু করেন। তারপর শুরু হয় অভিনেতা হিসেবে তার পথ চলা। লোকে আমাকে কদমা চূড়া বলে ডাকে। আমাদের অঞ্চলে এমন কোনো মুরগি নাই যে আমাকে দেখে চিনে না। 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। সুয়ামীরে নিয়ে তোরা জারি গান বন্ধাইছাস? চিনস না আমারে? 19 থেকে 20 হইলে রোজ একটা কইরা লাশ কাইটা ফেলাই রাখি দাম খেতে। সিনেমার পাশাপাশি টিভিতে অসংখ্য নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য আজীবন সম্মাননা সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 6 বার। এছাড়া শিল্পকলায় অবদানের জন্য 2015 সালে 21 পদকে ভূষিত হন এটিএম শামসুজ্জামান। এক জীবনে মানুষের সব ইচ্ছা পূরণ হয় না। এটিএম শামসুজ্জামানেরও একটি চলচ্চিত্র বানানোর ইচ্ছা পূরণ হলো না। একটা দুঃখ তো আমার আছে, যে সেটা হচ্ছে আমি খুব ভালো একটা ছবি বানাতে চাই। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বসুরহাটের মেয়র কাদের মির্জাকে দল থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ 2 ঘণ্টা পরে প্রত্যাহার করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম সেলিম। তবে প্রত্যাহারের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। এর আগে কোম্পানিগঞ্জে কাদের মির্জার ডাকে আধা বেলার হরতাল পালন হয়েছে। পরে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের বিবাদমান 2 গ্রুপ। বিকেলে আব্দুল কাদের মির্জাকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য সুপারিশ এবং সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। এর 2 ঘণ্টা না যেতেই জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিম জানান, কাদের মির্জাকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাতে সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে বলেছেন এ বিষয়ে কিছু জানেন না তিনি। এর আগে আধা বেলার হরতাল শেষে শনিবার বসুরহাট রূপালী চত্বরে সংবাদ সম্মেলন করেন কাদের মির্জা। এ সময় তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল তার নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। সোমবার সকালে বসুরহাট পৌর শহরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেন মির্জা কাদের। অন্যদিকে উপজেলার পেশকারহাট রাস্তায় মাথায় সংবাদ সম্মেলন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। কাদের মির্জা পুরো কোম্পানিগঞ্জকে জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ তার। পুরনো ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের 2 বছর পেরিয়ে গেলেও ক্ষত শুকায়নি স্বজন হারানো পরিবারগুলোর। সকালে তারা জড়ো হন ঘটনাস্থলে, দোষীদের সুষ্ঠু বিচারের দাবি জানান আর অভিযোগ করেন আর্থিক সহযোগিতা না পাওয়ার। এলাকাবাসীর দাবি, অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনে আইন করে সরাতে হবে ক্ষতিকর কেমিক্যাল গোডাউন। মা তোমরা যাও, আমি আইতাছি। ও প্রতিদিন তো কাছে না হে আমরা। মাকে নিরাপদে পৌঁছে দিয়ে নিজেরই আর ফেরা হয়নি ছেলে মোহাম্মদ আলীর। চুড়িহাট্টার সেই ভয়াবহ আগুনে ঝলসে যাওয়া বাবারও বাসায় ফেরা হলো না। এখানে ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করে, ওই এটার সামনে আসছে আর আসার সাথে সাথে দুর্ঘটনা ঘটছে। সবজি নিয়ে আর বাসায় ফিরতে পারে নাই। রাতের 11টার দিকে দিবা কথা, আরেকবার বলবে বলে ঘুমাই যাইব, ওই কথাটা আর পাইলাম না। শেষ সময়ের স্মৃতিচারণে এখনো কাতর হয়ে ওঠেন স্বামী আর পিতা হারানো বিবি হাজেরা। 2019 সালের 20 ফেব্রুয়ারি রাত আনুমানিক 10:30 রাজধানীর পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টা এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ড। নিমিষেই পাল্টে যায় এলাকার চিত্র, নেয় ভয়াবহ রূপ। পুড়ে ছাই হয়ে অজ্ঞাত লাশে পরিণত হয় 70 জনেরও বেশি মানুষ, দগ্ধ হন শতাধিক। মর্মান্তিক এ ঘটনায় হতবম্ব হয়ে পড়ে পুরো জাতি। পেরিয়ে গেছে ঝলসানো অগ্নিকাণ্ডের 2 বছর, থামছেই না স্বজন হারানোর আরতি, হবে না আপনজনকে আর কাছে পাওয়া। তবে যারা হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আর্থিক সহযোগিতা প্রত্যাশী তারা। বাবা ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জক, ওনার আয় দিয়ে আমাদের সংসার চলতো। আমরা 5 বোন 1 ভাই, আমাদের ফ্যামিলিটা আব্বুর উপর নির্ভর করে চলতো। ওষুধ পানি খাইতে লাগে 4-5 হাজার টাকা মাসে। কে দেয় আমার টাকা? কে দেয় না আছে? আর যারা দেয় না আসলে তো মরে গেছে গা। টাকা দিয়েও তো আর সুখটা জিনিস পাবো না, কিন্তু বেঁচে থাকতে হলে তো খাইতে হইব। আমার স্বামী থাকলে তো আমার অনেক কিছু কইরা দিত। আমি সরকারের কাছে এটা চাই, আমার ভবিষ্যৎ কইরা দেব।
স্থানীয়দের অভিযোগ, বারবার বলার পরেও এখনও পুরোপুরি সরানো হয়নি কেমিক্যাল গোডাউন। এই কেমিক্যাল থাকলেই আগুন লাগে। পাবলিক যতই আন্দোলন করবো কোনো লাভ নেই। সরকার সংসদে যদি বিল পাস করে সেটা কার্যকারী হবে। দুঃসহ স্মৃতি ভুলে পুরান ঢাকার চুরিহাট্টার জনজীবনে স্বাভাবিকতা ফিরলেও স্বজনদের মনে রয়ে গেছে দগদগে ক্ষত। সেই সাথে যুক্ত হয়েছে ক্ষতিপূরণ না পাওয়া এবং সুষ্ঠু বিচার না পাওয়ার আর্তনাদ। একইভাবে স্থানীয়দের মনে প্রশ্ন রয়ে গেছে মৃত্যু ঝুঁকি নিয়ে কেমিক্যাল গুদামের সাথে আর কতকাল তাদের বসবাস করতে হবে। পুরান ঢাকা থেকে মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়ানোর বিকল্প নেই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। আর ভর্তি পরীক্ষায় অতিরিক্ত ফি নয়, বিনা ফিতে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক বেশি প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের ভর্তির মানদণ্ড শীর্ষক বিষয়ে ছায়া সংসদ বিতর্কে মুখোমুখি হয়েছিল শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। ভর্তি পরীক্ষার মাধ্যমেই বাছাই করা সম্ভব। বিতর্কের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম বলেন, দেশের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই। যত শিক্ষার্থী ভর্তি হতে চায় তত আসন নেই এবং সেজন্য আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। সংক্ষিপ্ত কিন্তু লিখিত, এবং এই লিখিতগুলোর মধ্যে দিয়ে তার ওই যেটা আমরা বললাম তা সে কতটা জানে সেটা বোঝা যাবে, সে কতটা প্রকাশ করতে পারে সেটা বোঝা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি এবার 450 টাকা থেকে 650 টাকা করা হয়েছে। করোনার সময় এমন সিদ্ধান্ত অযৌক্তিক মনে করছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। যখন সারা বিশ্ব আতঙ্কিত, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে কোনোভাবে পরীক্ষার ফিস না বাড়িয়ে বরঞ্চ এবারে বিনা ফিসে কোনোভাবে শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যায় কিনা সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা যাচাই বাছাই করবার জন্য অনুরোধ করছি। ছায়া সংসদ বিতর্কে বিজয়ী হয়েছে সরকারি দল শহীদ পুলিশ স্মৃতি কলেজ। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। চলতি মাসের শুরুতেই বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো Y51। নতুন এই ফোনের অন্যতম আকর্ষণ এর আধুনিক প্রসেসর, চমৎকার ক্যামেরা এবং অসাধারণ ফোনের রং। এছাড়াও রয়েছে বিশাল স্টোরেজ ও সেরা ব্যাটারির সমন্বয়। ভিভো Y51 এর ব্যাটারিটি 5000 mAh ক্ষমতার, রয়েছে 8GB র্যাম ও 128GB রমের বিশাল স্টোরেজ। ফলে স্মৃতিতে ধরে রাখার জন্য ভিভো Y51 এ রয়েছে বিশাল জায়গা। এছাড়াও এতে আছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এর কারণে স্মার্টফোনটি 70% পর্যন্ত চার্জ করা সম্ভব হয় মাত্র 64 মিনিটে। রয়েছে 3টি ক্যামেরা। এর দাম মাত্র 21,990 টাকা। দেশে কৃষিখাতকে উন্নত ও বেগবান করার লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এরই মধ্যে শুরু হয়েছে খামার যান্ত্রিকীকরণের 3020 কোটি টাকার প্রকল্প। এরই অংশ হিসেবে শনিবার গোপালগঞ্জ মৎস্য ভবনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক শ্রীনিবাস দেবনাথ ও কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ বেনজির আলম সহ কৃষি অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তারা। কর্মশালায় দেশের প্রধান কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস, জাপানি ইয়ানমার সহ অন্যান্য আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। করোনা টিকা সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে ও টিকা নিতে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ, শোভাযাত্রা ও মাইকিং করা সহ স্থানীয় প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমি টিকা নিয়েছি, আপনিও টিকা নিন, সুস্থ থাকুন, এই স্লোগানকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের নেতৃত্বে কাজ করে যাচ্ছে বাহিনীর সদস্যরা। মৌলভীবাজারে তাহফিজুল কোরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে পুষ্টি কোরআনের আলোর 13তম আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ নজরুল ইসলামের সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ নুরুল ইসলাম, হাফিজ মামুনুর রশিদ সহ আরও অনেকে। মৌলভীবাজার জেলা বাছাই পর্বে অংশ নেয় 20 জন প্রতিযোগী। এদের মধ্যে 9 জনকে ইয়েলো কার্ড দেওয়া হয়েছে।
সিলেটের বিশ্বনাথে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস লামাকাজি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমিটির উদ্যোগে মাদক বিরোধী আলোচনা ও ওয়ার্ড কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার লামাকাজি ইউনিয়নের আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ২১ পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা অরূপ রতন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া। আলোচনায় বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া। পরে অরূপ রতন চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কিছুক্ষণের মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। ২১ গুণীজনকে দেয়া হলো ২১ পদক, কারো কাছে মাথা নত করে না বাংলাদেশের মানুষ, মন্তব্য প্রধানমন্ত্রীর। জাহাঙ্গীরনগরে হলের তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ, বরিশালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকেরা মুখোমুখি। নিজের কর্মকাণ্ডে সরকার বিব্রত বলেছেন বিএনপি নেতারা, নতুন ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক বার্তা ওবায়দুল কাদেরের। ২ দফা জানাজা শেষে জুরাইন কবরস্থানে চিরশয্যায় বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান, শোকগ্রস্ত সাংস্কৃতিক অঙ্গন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রয়েছে রাত ১টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।